সোনা দেওয়ার কোটি কোটি কাজ নিধনের যে হচ্ছে, স্থানীয় প্রভাবশালী মহল, সংসদ সদস্য, তার আত্মীয় স্বজন মিলে সিন্ডিকেট নির্মাণ করছে, এই কাজগুলো আগে রক্ষা করেন, তার উপর কক্সবাজারের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডক্টর AHM হামিদুর রহমান আজাদ বলেছেন, প্রধানমন্ত্রীর 25 কোটি বৃক্ষরোপণের সাথে আমরা আছি। তবে তার আগে কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপে স্থানীয় সংসদ সদস্য ও তার আত্মীয় স্বজনরা কোটি কোটি গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করা বন্ধ করে দিয়ে গাছগুলোকে রক্ষা করতে হবে, পাহাড় কাটা বন্ধ করতে হবে, বাংলাদেশের বিভিন্ন নদী খাল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে। তিনি বলেন, নির্বাচনের নামে বিগত দিনে যেমন ষড়যন্ত্র কায়েম হয়েছিল, এবারও নির্বাচনের নামে সাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতায় এসে একটি সংসদীয় ষড়যন্ত্র কার্যত এসে রয়েছে। সে কারণে আমরা প্রত্যাশা পূরণ করতে পারছি না। এটা খুবই দুঃখজনক। সাংবাদিক বন্ধুদের কাছে আরেকটা বিষয়, আজকে আমরা এই জন্য এসেছি, দেশের একটা জাতীয় বাজেট, সেই বাজেটে পর্যটন খাতে যে বরাদ্দ 1844,000 কোটি, তাহলে এখানে আপনারা লক্ষ্য করছেন যে ওরা জাতীয় বাজেট পর্যটন এবং বেসরকারি বিমান চলাচল মন্ত্রণালয়ের জন্য সেখানে কক্সবাজারের ইচ্ছা, এটা আমরা এখন জানতে পারি না। কক্সবাজারে কি জানার অধিকার কেন আমরা জানতে পারলাম? কক্সবাজার বাংলাদেশের কি সাধারণ অন্যান্য ভূখণ্ডের মতো আর্থসামাজিক ডিপ্লোমেসি ইকোনমিক জায়গা থেকে আমি বলবো, কক্সবাজার বাংলাদেশের অতীব গুরুত্বপূর্ণ সেই জেলায় একটু মাস্টার প্ল্যান হয়েছে 2013 সালে, জানেন হয়েছে, ঢাকায় বসে প্ল্যান হয়েছে। কক্সবাজারের জনগণের, কক্সবাজারের জনপ্রতিনিধি, কক্সবাজারের সুশীল সমাজ, আপনারা জমানতের ভূমিকা রাখেন এবং দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অবদান রাখার সুযোগ আছে, তাদেরও তখন থাকবে, শেয়ারিং হবে, এগুলো কিছুই হয়। মাস্টার প্ল্যান হয়েছে, সেখানেও বিরাট একটা বাজেট প্রস্তাবনা তারা করেছে 2,30,000 কোটি। তাহলে এখানে 2,30,000 কোটি টাকা মাস্টার প্ল্যানটা শেষ অনুকরণ, বর্তমান বাজার পল্লীতে তার আবার আপনি এবারে বাজেটে দিয়েছেন 1,840,000। তাহলে এখানে জাতীয় বাজেট কত পার্সেন্ট এখানে কক্সবাজার পাবে, সেটার সাথে মাস্টার প্ল্যানের যে আর্থিক কত সাল আপনি এটা বাস্তবায়ন করবেন, তার সাথে প্রতি বছরের বরাদ্দের যে পরিমাণ সফলতা, এটা এই বাজেটে হয়তো ওনারা একটা কার্যকরী প্ল্যান মাস্টার প্ল্যান করবেন মন্ত্রণালয়, এটা আমরা আশা করতে পারি। প্রতিদিন প্রচুর ঋণ দেখানো হয়েছে, সেই ঋণ প্রত্যেকে তারা মানবে, প্রত্যেকে পরিশোধ করবে। এমন বিষয় হচ্ছে এই বাজেটে যেটা কালকে পাশ করতে যাচ্ছে, এই জন্য আজকে কথাগুলো আমি মনে করছি, এই বাজেটে আপনার এই আর্থিক বাজেট, ঋণ নির্ভর বাজেট, ঋণের মধ্যে একটা সুদ পরিশোধেরও বাজেট আছে। তার মানে আগের যে সরকারি ঋণ নেওয়া হয়েছে প্রতি বছর কিন্তু সুদ কিস্তি আকারে পরিশোধ করতে হবে, বিদেশি বিশেষ করে। এটা বিশাল একটা অঙ্ক, মেগা প্রজেক্ট হবে, যেগুলো মেগা সেই জায়গায় যদি আপনি ওই যে আপনার সুদ পরিশোধের জন্য আবার ঋণ করা, আবার সেই ঋণের উপর সুদ আসবে, সেটা তার মানে কাবুলিওয়ালা খরচের মতো, যেটা আসল কোনো দিন সুদ হবে না, খালি ঋণই আমরা। এর পরিণতি কি হচ্ছে বাংলাদেশে আজকে তার ঘাড়ে 1,20,000 টাকা হলো
আমার নিষ্পাপ শিশুটি যে আজকে দুনিয়াতে আসলো, তাকেও রাষ্ট্র জাতীয় ঋণের বোঝা চালিয়ে দিয়েছিল মাথা কিছু 1,20,000 টাকা। তাহলে এই জাতীয় ঋণ যে বাড়ছে, এটা বাজেটের ক্ষেত্রে একটা বিরাট ধরনের দৈন্যতা ছাড়া আর কিছু নয়। ঘর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা বাজেট কেউ হয় জানেন। আমি ওনাদেরকে অযোগ্য বলবো না, ব্যক্তি হিসেবে ওনারা যোগ্য, কিন্তু ওনাদের আসলে গভর্নমেন্ট পরিচালনার ক্ষেত্রে অযোগ্যতা বারবার ওনাদের অদক্ষতা এটা প্রুফ হচ্ছে, এটা ডকুমেন্টারি। এই জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বিষয় কক্সবাজারের প্রেক্ষাপটে আমরা আগামী বাংলাদেশের জিডিপি 50% কক্সবাজারের যদি মাতারবাড়ি ডিসি পোর্ট সহ মেগা প্রজেক্ট বাস্তবায়ন হয়, তাহলে যেটা অ্যাসেসমেন্ট করা হয়েছে মিডিয়ার মাস্টার প্ল্যান, মিডিয়ার তো অথরিটি হিসেবে পাশ হয়েছে, মিডিয়ার মাস্টার প্ল্যানে যেটা বলা হচ্ছে প্রতি বছর $150 বিলিয়ন জিডিপিতে যুক্ত হবে। এটা কি বাৎসরিক হিসাবে যদি যুক্ত হয়, তাহলে আগামী 10 বছরে দেশের অর্থনীতি কক্সবাজারের অবদান ব্লু ইকোনমি যদি আমরা প্রপারলি এক্সিকিউট করতে পারি, এই ব্লু ইকোনমি থেকে বাংলাদেশের 6 মাসের আর্থিক রাজস্ব প্রদান দেওয়া সম্ভব। তাহলে আমি বাংলাদেশের সবাই মিলে যা দেবে, আমরা কক্সবাজার 11,000 কত থেকে এগুলো আমার বিশেষজ্ঞ না, অবশ্য না, এক্সপার্টের অনুমোদন বলা হচ্ছে। এই জন্য কক্সবাজারে বর্তমানে 13 লক্ষ কোটি টাকার প্রকল্প কাজ চলমান, 30টি প্রকল্প আছে। এই 30টি প্রকল্পের মধ্যে যদি 13 লক্ষ কোটি টাকা কার্যক্রম চলমান থাকে, সেখানে আমি হেডলাইনগুলো শুধু যেমন আমাদের জ্বালানি এবং যোগাযোগ খাতে যে প্রজেক্টগুলো মাথার বাইরে আছে, এখানে 7টি অর্থনৈতিক অঞ্চল আছে, আর 3টি অর্থনৈতিক অঞ্চল আছে হলো আমাদের টেকনাফ, 10টা অর্থনৈতিক অঞ্চল হচ্ছে কক্সবাজার। এরপরে ফুলফিলার মাস্টার প্ল্যান যেটা হয়েছে, তার মধ্যে একটা হলো জ্বালানির মধ্যে বিদ্যুৎ আছে, জ্বালানি আছে, 6,000 মেগাওয়াট বিদ্যুৎ হয়েছে, 5টি বিদ্যুৎ প্রকল্প মাথার একটা বিদ্যুৎ প্রকল্প হয়েছে। এরপরে আপনার এখানে এলএনজি গ্যাস যেটা লোডিং যেটি হয়েছে, এটিও কিন্তু জ্বালানি হাব আরো শক্তিশালী করবে, সারা দেশে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে অবদান। তাহলে ফুলফিলার মাস্টার প্ল্যান নাম্বার 1 হচ্ছে বিদ্যুৎ জ্বালানি। নাম্বার 2 হলো গভীর সমুদ্র বন্দর, ডিপ সি পোর্ট, বিশাল মেগা। এটা যতটুকু এস্টিমেট আছে, এটা এক্সটেনশন করা হলো আরো অনেক বৃহৎ আকার, যেটা সোনা দিয়ার পর রাজনৈতিক বিবেচনায় যেটা আসে নেই, সেটা ভিন্ন কথা, সে আলোচনা এই ভোট থেকে 2% হলো জিডিপিতে চলে আমাদের 55 লক্ষ কোটি টাকা হচ্ছে এরপরে এই ডিপ সি পোর্ট যখন বাস্তবায়ন, কোহেলিয়া নদী যেটা আছে, অর্থাৎ মাতারবাড়ি মহেশখালীর মাঝখানে এই কোহেলিয়া নদী আবার দ্বিতীয় পর্যায়ে একটা শিল্প বন্দর। এই শিল্প বন্দর এবং এখানকার অর্থনীতি অঞ্চলে যে শিল্প ভারী এবং মাঝারি ক্ষুদ্র শিল্পদের গড়ে উঠবে, এটাকে আপনার লোকাল বাংলাদেশের চাহিদা পূরণ করে বিভিন্ন টোলস ইনস্ট্রুমেন্ট পূরণ করো, কিন্তু বাইরে রপ্তানি করার এবং এখানে অ্যানালাইজ করে দেখা গেছে শুধু অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে তা না, কর্মসংস্থানের বিশাল একটা জায়গা, প্রত্যক্ষভাবে 2 লক্ষ মানুষ কর্মসংস্থান, পরোক্ষভাবে আরো 25 লক্ষ। তাহলে বিশাল একটা কর্মসংস্থান জায়গা তৈরি হয়। বেকারত্ব নিয়ে যে সময় কক্সবাজারে যে বাংলাদেশের যে বর্তমান
তরুণ সমাজ যে হতাশায় আছে এই জায়গাটাই কিন্তু বড় ধরনের ছাত্র। তাহলে এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে বন্ধ হচ্ছে, যেখানে শিল্প বন্দরের সম্ভাবনা দেখা দিয়েছে, জ্বালানি হাত হচ্ছে, তারপরে এখানে জ্ঞানের মধ্যে আপনার প্রাকৃতিক সম্পদ যেগুলো আছে আমাদের, বিশেষ করে বিরল সম্পদের কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন ভাবনা নিয়ে কক্সবাজার শহরের হাসপাতাল সড়কের কক্সবাজার জেলা জামায়াতের কার্যালয়ে সোমবার দুপুরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডক্টর AHM হামিদুর রহমান আজাদ আরও বলেন, কেন হয় শহরে স্টেটমেন্ট প্ল্যান নাই, এত বড় একটা শহর, এত ইম্পর্টেন্ট একটা সিটি। আমার মনে এই নিয়ে আপনাদের জনগণকে একটু বাঁচানো। এই জন্য আপনার যদি এখানে যে সাগরের পানিও তো দূষিত হচ্ছে, শহর স্টেটমেন্ট প্ল্যান যদি থাকতো বর্জ্যগুলো সাগরের শহরে এগুলো এফেক্ট নানামুখী এগুলো পর্যটনের ক্ষেত্রে অব্যবস্থাপনা এবং বিরাট প্রবলেম। এটা শিল্প হিসেবে কেন বলছি যথেষ্ট সম্ভাবনা আছে। আমি বিদেশিদেরকে আকৃষ্ট করতে চাই, আপনার দেশি পর্যটকরা এখানে তো নিরাপদ অব্যবস্থাপনা এখানে আছে, ময়লার স্তূপ পড়ে আছে। একদিন গেলাম এগুলি বলে মেরিন ড্রাইভ না, আপনারা তো নিশ্চয়ই গিয়েছেন সবাই, যাওয়ার পথে দেখি বাঁশের সেতু, রেলিং, ঝুঁকিপূর্ণ গঙ্গা সেতু, এগুলো কেন কক্সবাজারে পর্যটনে গিয়েছেন? এটা সচেতন করতে কিন্তু আতঙ্ক মধ্য দিয়েই এখানে বেড়াবে, দ্বিতীয়বার না আসা সিদ্ধান্ত। এই জিনিসগুলো পর্যটন শিল্প সমস্যা, নিরাপত্তাজনিত সমস্যা, পর্যটন পুলিশ ব্যবস্থা হয়েছে, কিন্তু আসলে নিরাপত্তাটা সেভাবে এনশিওর করা যায়নি, মানুষ হয়রানির শিকার হচ্ছে। এবং কিছু দালাল শ্রেণী আছে, কিছু অবৈধ হকার আছে, ফটোগ্রাফার আছে, উত্তপ্ত করে বিরক্ত করে পর্যটকরা কিভাবে জানা। যোগাযোগের ক্ষেত্রে অবকাঠামোর সমস্যা আছে। কক্সবাজারে আপনার মনে করেন যে আমি কালকে চতুর্দিয়া থেকে পাবো, আমি অনুরোধ করবো যে বিষয়ে আমরা একটু গিয়ে সফর করে আসি, এটা কোনো চলাচলের জায়গা, নারী পুরুষ সকলের আহাজারি, সেখানে একটা আতঙ্ক সবসময় এর মধ্যে দিয়ে চলাচল করে এবং তারা এই বিষয়গুলো শুধু একটা দিতে না, কক্সবাজার যেতে এগুলো আপনারা আমার সাথে ভালো একটা যেটি নেই যে কক্সবাজার থেকে যারা মহেশখালীর পর্যটক হিসেবে টুরিস্ট বেড়ায় তাতে খবর মহেশখালীর স্থানীয় সংসদ সদস্য দিনের বেলায় মিটিং ও সংসদে বক্তব্য রাখলেও রাতের বেলায় বন নিধনকারীদের সাথে ভাগ বাটোয়ারা নিয়ে বৈঠক করেন। এটা কি মুনাফিকি নয়, এমন প্রশ্ন করে তিনি আরও বলেন, কিন্তু মেহরবানি করে সোনা দেওয়ার কোটি কোটি কাঠ নিধনের যে হচ্ছে, স্থানীয় প্রভাবশালী মহল, সংসদ সদস্য, তার আত্মীয় স্বজন মিলে সিন্ডিকেট নির্মাণ করছে, এই কাজগুলো আগে রক্ষা করেন, তার উপর কারণ রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে গাছ লাগানো, পাহাড় দখল করা হয়েছে। এখন আপনি মিটিং এ বলবেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেব, আর দিনের বেলার মিটিং এ পার্লামেন্টে সোচ্চার, রাতের বেলা বসে ভাগ করা, মানে কে কত বন কাটলো, কয়টা গ্যারের জমি তার আন্ডারে গেল, সেটার জন্য কত লাখ টাকা এমপি কাছে। তো রাতের বেলাতে আপনি এসব বন নিধন এবং সিন্ডিকেট নির্মাণের ভাগ বটরা করেন, আর দিনের বেলায় সংসদ আর উপজেলা বৈঠকে গিয়ে চিৎকার করেন, এই মুনাফিকি কথা না। মত বিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম। দেশের যে কোনো সমস্যা সম্ভাবনা দেশের মানুষের কাছে উপস্থাপন করার জন্য সাংবাদিক ভাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা দেখেছি যদি কেউ
ভূমিকা পালন করে আসছে কোনো সাংবাদিক ভাইরা হচ্ছে। দীর্ঘ সংগ্রামের পরে আমরা এদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন আমরা অনুষ্ঠিত করেছি। দেশের মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা, দেশের মানুষ পরিবর্তনের মাধ্যমে বৈষম্যমুক্ত সমাজ রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে মানুষ এগিয়ে এসেছে। আজকে বর্তমান সরকার 4 মাস অতিক্রম 4 মাস পার করতে চলেছে। আমরা 4 মাসে কি দেখেছি? অতীতের যে বৈষম্য, দলীয়করণ, চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ, এদেশের মানুষ মনে করেছিল আমরা নির্বাচনের মধ্য দিয়ে তার পরিবর্তন করব। গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ঘটানো হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার 4 মাস পার হতে চলেছে, গণভোটের রায় বাস্তবায়ন এবং সেই জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার আজকে এদেশের মানুষকে হতাশ করেছে। মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 1 আসন থেকে নির্বাচন করা জামায়াতের প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক বলেন, এলাকায় যদি আপনার এই জুন মে মাসে আপনারা দেখেন অনেকগুলো ডাকাতি হয়েছে এবং অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে। পূর্ববেলায় একটা বাড়িতে ডাকাতির সময় প্রবাসীর স্ত্রী এবং তার কিশোরী কন্যাকে দর্শন করা হয়েছে এবং আপনারা দেখেছেন যে একটা শিশুকে সেখানে দর্শনের পরে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে এবং আমরা দেখেছি যে পৌরসভার মৌলভীকুম এলাকায় পুত্রের হাতে পিতা খুন হয়েছে। এরপরে গত 26শে জুন পেকুয়া মকনামায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং বড়ইতলী মিয়াজি পাড়ায় ডাকাতি হয়েছে। এই 13 জুন আপনার প্রধানমন্ত্রী যেদিন এসেছেন ওই রাতে পুলিশ পরিচয়ে ওই বাড়ি থেকে ডাকাতি হয়েছে এবং বলেছেন ডাকাতরা, সেই বাড়ির লোকজনের ভাষ্য, প্রধানমন্ত্রী আসছেন, আমরা পুলিশের লোক আসছি, আপনাদেরকে একটু তল্লাশি করবো, এইভাবে সেখানে ডাকাতি করা হয়েছে। একটা দেশের সরকার প্রধান যেদিন সফর করেন সেই রাতে যেখানে সফর করবেন সেখানে যদি ডাকাতি হয়, আইন শৃঙ্খলা বাহিনী কোথায়? তাদের ভূমিকা কি? তারা কোন কাজে লিপ্ত? তারা কি শুধু পয়সা কোটি কামানোর জন্য ব্যস্ত, নাকি জনগণের যানবাহনের নিরাপত্তা দেওয়ার জন্য তাদের কোনো ভূমিকা আছে? এইটা মানুষ জানতে চাই। এভাবে আপনি দেখবেন যে একজন কারারক্ষীর বাড়িতে ডাকাতি হয়েছে, তারপরে সাবেক কলেজ শিক্ষক আমাদের চকরিয়া কলেজের জয়রাম স্যারের বাড়িতে ডাকাতি হয়েছে, লক্ষ্যাস্তরে প্রচুর ডাকাতি হচ্ছে। এই ডাকাত দলকে দমানো যাচ্ছে না কেন? তারা কাদের আশ্রয় প্রশ্রয়ে আছে? তাদের সাথে কি রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে? আমি সিরিয়াসলি বলবো যে চকরিয়া পেকুয়ায় যেভাবে ডাকাতি, এরপরে হত্যাকাণ্ড, চাঁদাবাজি হচ্ছে, আপনারা দেখেছেন কোনাকাড়ি ইউনিয়নের ঠিকাদারকে পিটানো হয়েছে চাঁদার জন্য, কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এই সকল অপকর্ম অনতিবিলম্বে স্টপ করতে হবে এবং ডাকাতি বন্ধ করতে হবে, হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষার আগে নিজের ঘর রক্ষা করেন। চকরিয়া পেকুয়ার মাতামুরের আইন শৃঙ্খলা উন্নয়ন করেন এবং কক্সবাজার জেলার আইন শৃঙ্খলা উন্নয়নের মাধ্যমে এই জেলার যে অর্থনৈতিক এবং পর্যটনের সম্ভাবনা এটা বিকশিত করার সুযোগ করে দিন। সবাইকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 3 আসন থেকে জামায়াতের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী শহীদুল আলম বাহাদুর বলছিলেন, আমাদের গাঁও শহীদপুর যে রুট রয়েছে সেখানে প্রতিনিয়ত ডাকাতি হয়, অপহরণ হয় এবং মুক্তিপণ আদায় করা হয়। দীর্ঘদিন ধরে এই বিষয়টি আইন শৃঙ্খলা কমিটিতে আলোচনা হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
এবং বিগত 1 মাসের মধ্যে কক্সবাজার শহরে অনেকগুলো খুন হয়েছে। দিবালোকে প্রগলাইছে আমাদের কবিতা সত্য ট্যাগপাড়ায়, মহাজারপাড়ায়, মোনারপাড়ায় অনেকগুলো খুন হয়েছে, কিন্তু আমরা দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। প্রকাশ্যে পূর্বিকের চত্বরে গোলাগুলি হয়েছে, এতে বোঝা যায় যে আমাদের সাধারণ মানুষের জীবন মালের নিরাপত্তা কতখানি আমরা শঙ্কিত সংকটে আছি। এজন্য আইন শৃঙ্খলার দ্রুত উন্নতি করা আমরা প্রয়োজন বলে মনে করি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের 4 আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মৌলানা নূর আহমদ আনোয়ারি বলছিলেন, গতকালকে ঘটনা যদি বলি, টেকনাফ উপজেলার ভাষা ইউনিয়নের নোয়াখালী গ্রামে একজন হোমিও ডাক্তার কামাল তার নাম, তাকে রাত্রে নয়, পথে নয়, একেবারে দিন দুপুরে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। আমি কিছুক্ষণের মধ্যেও খবর নিয়েছি, এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এই অপহরণ থেকে বাদ যাচ্ছে না স্কুলের ছাত্ররা। আপনারা জেনেছেন বাহসারা বলিগেলা থেকে ফেরার সময় 2 স্কুল ছাত্রকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গিয়ে পরবর্তীতে তাদেরকে এই সাগরপথে পাচারের সময় কোস্টগার্ড তাদেরকে উদ্ধার করেছে। এই অপহরণ থেকে বাদ যাচ্ছে না শিশুরাও। আপনারা জানেন গত 19 জুন উকিয়ার বালকিয়ার তিমসরিতে একটা 2.5 বছরের কন্যা শিশু নুসাইবাকে অপহরণ করা হয়েছে, এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তার মায়ের কান্না এখনো থামছে না। এজন্য এখানে অপহরণের শিকার, পাচারের শিকার শত শত মানুষ আছে, যাদের কান্না থামছে না। তাদের কারো সাগরে শৈলের সমাধি হয়েছে, কেউ মিয়ানমার সহ বিভিন্ন দেশের জেলে আটকা আছে, কেউ মুক্তিপণের আশায় আছে। এই অবস্থা আজকে এখানে সৃষ্টি হয়েছে। আপনারা জানেন বিগত 16 মে উকিয়ার তাই পালনে সন্ত্রাসীদের হাত থেকে ছেলেকে উদ্ধার করতে গিয়ে একজন মা সৈয়দা বেগম তিনি নিহত হয়েছেন। আশ্চর্যের বিষয় হলো এখনো সেই হত্যাকাণ্ডের কোন আসামি পুলিশ গ্রেফতার করতে পারেনি। টেকনাফের রানিং মেম্বার ছিলেন ইউনুস মেম্বার এবং জারিয়া পালংয়ের রানিং মেম্বার ছিলেন কামাল মেম্বার। এই 2 মেম্বার হত্যার শিকার হয়েছে, কিন্তু এখনো তাদের হত্যাকারীদের এই আসামি গ্রেফতারের কোনো অগ্রগতি আমাদের চোখে পড়ছে না। আমরা দেখেছি টেকনাফের বাহাসরায় 6 টুকরো লাশ দেশের মানুষ দেখেছে। এটাই হচ্ছে আইন শৃঙ্খলার বাস্তব চিত্র। সম্প্রতি একটি পত্রিকার জরিপে আমরা দেখেছি এই উখিয়া টেকনাফের যে মাদকের ইয়াবা চোরাচালানের যে কি ভয়াবহ অবস্থা, সেই রিপোর্টে দেখা যাচ্ছে গত 1.5 বছরে 2.5 কোটি পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 2.5 কোটি পিস তো এটা 10 ভাগের 1 ভাগ আমরা মনে করি। 1 ভাগ উদ্ধার হয়েছে, আর 9 ভাগ এগুলো চলে গেছে মানুষের হাতে। এই পুরাটাই যদি আমরা হিসাব করি, কোস্টগার্ডের হিসাব অনুযায়ী প্রতি পিসের মূল্য 6 টাকা, তাহলে আমরা দেখি এখানে প্রায় এই 1-1.5 বছরে 1,000 কোটি টাকার ইয়াবা কি হয়েছে, পাচার হয়েছে। ভয়াবহ অবস্থা। এবং এই পাচারের সাথে সাথে আবার সেবনের মাত্রা বেড়ে গেছে, বলতে গেলে একটি প্রজন্ম ধ্বংসের দিকে চলে গেছে। আরো দুর্ভাগ্যের বিষয় হলো এই সকল কর্মকাণ্ডে রাজনৈতিক দলের সংশ্লিষ্ট নেতা কর্মীরা এবং ইয়াবা সহ গ্রেফতার হচ্ছে। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রশাসনের কর্মকর্তা কর্মচারীর পর্যায়েও অনেকেই ইতিমধ্যে এ ধরনের ইয়াবার সাথে, মাদকের সাথে জড়িয়ে পড়েছে। সুতরাং আমরা মনে করি এখান থেকে জাতিকে উদ্ধার করা দরকার, প্রজন্মকে উদ্ধার করা দরকার। এই জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের মাধ্যমে গডফাদারদেরকে অতি দ্রুত গ্রেফতার করে যে কোনো মূল্যে এই প্রজন্মকে বাঁচানোর জন্য এই ইয়াবা পাচার রোধ করা প্রয়োজন। আপনারা জানেন গত 11 মে টেকনাফের আলীখালী সীমান্তে
কোস্টগার্ড উদ্ধার করেছে বিদেশি রাইফেল, গোলা বারুদ তারা উদ্ধার করেছে কোস্টগার্ড। 12 মে লেদাতে বুলেট প্রুফ জ্যাকেট, বিদেশি অস্ত্র এবং গোলা বারুদ উদ্ধার করেছে কোস্টগার্ড। 13 জুন জাদিবরা থেকে বিদেশি অস্ত্র, গোলা বারুদ এবং গ্রেনেড উদ্ধার করা হয়েছে। তাহলে এগুলো কিসের আলামত? একটা ভয়াবহ চিত্র আমাদের সামনে উঠে আসতেছে। আর চাঁদাবাজি নিত্যদিনের ব্যাপার। আপনারা গণমাধ্যম কর্মীরা দেখেছেন বিগত কুরবানির হাটকে নিয়ে ওকে টেকনাফে কি পরিমাণ চাঁদাবাজি হয়েছে। এগুলো মানুষের মুখোমুখি, এগুলো এই সামাজিক যোগাযোগের মাধ্যমে এখনো ঘুরে বেড়াচ্ছে। এরপরে রোহিঙ্গা সংকট, এটা একটা মারাত্মক সংকটে পরিণত হয়েছে। রোহিঙ্গারা নানাভাবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। স্থানীয়রা তাদের সাথে একাকার হয়ে যাচ্ছে, শ্রমবাজার তাদের দখলে চলে গেছে। সুতরাং তাদেরকে নিয়ন্ত্রণ করা এবং তাদের জন্য সম্মানজনক প্রত্যাবাসনের ব্যবস্থা করা খুবই জরুরি। মতবিনিময় সভা সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমিন মোহাম্মদ সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা জামাতের নায়েবে আমির মুফতি মৌলানা মোহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী সেক্রেটারি মৌলানা দেলোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ। বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক।